হামের উপসর্গ নিয়ে গত ১৯ দিনে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা নয়। একই সময় সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া দেশের বর্তমান হাম পরিস্থিতির সার্বিক চিত্রও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫,৭৯২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৩১৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪৭টি শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৮ জন ঢাকা বিভাগে। এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেওয়া হবে। টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সন্ধ্যে ৬টার মধ্যেই দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিন সন্ধ্যে ৬টার পরেও জমজমাট ছিল মার্কেট শপিং মল। দোকানপাট বন্ধে দোকান মালিক সমিতিগুলোর পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই দোকান বন্ধে ব্যবসায়ীদের মধ্যে গড়িমসি দেখা গেছে। ব্যবসায়ী মালিক সমিতি থেকে কোনো নির্দেশনা না থাকায় দোকান বন্ধে ব্যবসায়ীরা তেমন কোনো আগ্রহ দেখা যায়নি। সন্ধ্যার পর ক্রেতাদের আনাগোনায় মার্কেটের সব লাইট, এসি জ্বালিয়েই চলছে বেচাকেনা। তবে ক্রেতা বিক্রেতারা উভয়ই জানান, জ্বালানি সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত ইতিবাচক। এখন পর্যন্ত মার্কেট বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা না পেলেও পহেলা বৈশাখ বিবেচনায় মার্কেট বন্ধের সময় রাত ৮টা করার আহ্বান জানান অনেক ব্যবসায়ী। সকালের টাইমটা একটু কমায় দিয়ে একটু বাড়ায় দিলে এটাই আমাদের মনে করেন হয়। আমাদের মার্কেট যদি ৬টা বাজে বন্ধ হয় তাহলে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হবে এবং কি আমাদের এমনি ব্যবসায় অনেক বর্তমানে ক্ষতি। একটু ৮টার দিকে পর্যন্ত থাকতে চায়। এখন যদি আপনি সন্ধ্যা ৬টায় করেন তাহলে তো কাস্টমার পাওয়া যাবে না, কেন দিনে তো কাস্টমার থাকে না। মার্কেটগুলো আসলে এই মুহূর্তে সারা পৃথিবীর যে অবস্থা তাতে বন্ধ হয়ে যাওয়া মনে হয় উচিত, কারণ আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। মাদারীপুরের কালকিনি এবং ডাসার উপজেলায় তীব্র ডিজেল সংকট দেখা দেয় বোরো ধান এবং পাট ও চাষিরা চরম বিপাকে পড়েছেন। সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় জমিতে পানি দিতে পারছে না কৃষকরা, ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিকের দাবি কৃষকদের। অপরদিকে প্রশাসন বলছে সমাধানে কাজ চলছে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকত। ডিজেল সংকটে কৃষিকাজ নিয়ে বিপক্ষে পড়েছে কৃষকরা। সময় মতো সেচের পানি না পাওয়ায় বোরো ধান ও পাট উৎপাদনে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায়। জ্বালানি সংকটে ট্রাক্টর ব্যবহার করতে পারছেন না কৃষকরা। কৃষকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ডিজেল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ডিজেল সংকটে সেচ পাম্প ও ট্রাক্টর মেশিন বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে পাট চাষিরা। সময় মতো সেচ দিতে না পারায় পাট বীজ বপনে দেরি হয়, পাটের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। তেলের জন্য বই ভিজাইতে পারছি না, মাটি শুকনা, সার বনতে পারছি না। টিলার বন্ধ হয়ে গেছে, তেল বাগুর আর তেল তো আমি পাম্পে পাই না। এখন আমার জমিওয়ালারা আমার মানে অত্যাচার করতে আছে। তেল না পাইলে এই কৃষকের পাটের দানা বোনা বন্ধ হয়ে যাবে। অনেকেই বাধ্য হয়ে বেশি দামে খোলা বাজার থেকে ডিজেল কিনছেন। এতে উৎপাদন খরচ বেড়ে গেছে কয়েক গুণ। দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক করা এবং বাজারে কঠোর তদারকি জোরদারের দাবির পাশাপাশি চলতি মৌসুমে বোরো ও পাট উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কার কথা জানালেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমার তেল লাগে দৈনিক 30টা, আমি তেল গেলে ভাই 5টা। আমার জমি অনেক শুকাই যাইতেছে, আমি তেল বগর চাষ করতেই না। তেল দিতে আসি, তেল যদি না পাই তো আমার এই যে ধানের চিটা হয়ে যাব। তেল না পাই তাহলে আমার পাট বোনা বন্ধ হয়ে যায়, এর জন্য অনেক ক্ষতি হয়ে যায়। এদিকে কৃষকদের চাষাবাদে নিয়মিত ডিজেল সরবরাহে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বলছেন প্রশাসন। পাম্প মালিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছি এবং ইতিমধ্যে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাতে কৃষকদের আসলে প্রতিদিন অন্তত তেল দেওয়া হয়। নিজস্ব সময় বেঁধে দিয়েছি, সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং রাত 8টা থেকে যতক্ষণ পর্যন্ত ডিজেল থাকে ততক্ষণ পর্যন্তই কৃষকদেরকে ডিজেল সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পানি দিতে না পারায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় মাঠ শুকিয়ে যাচ্ছে, ফলে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনের শঙ্কা রয়েছে। এতে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তার হুমকি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই কৃষকের স্বার্থ রক্ষা করে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে দাবি উঠছে।
জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন ব্যবসায়ীরা। সকালে 11টায় তেজগাঁ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দেশি বিদেশি বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া বৈষয়িক পরিস্থিতি বিবেচনা করে দেশের অর্থনীতিকে সচল রাখতে বিভিন্ন পরামর্শ দেওয়া হতে পারে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ব্যবসায়ীদের সাথে এটি প্রথম বৈঠক। দর্শক, এই মুহূর্তে তেজগাঁ কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সাথে। ইউসুফ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ব্যবসায়ীদের বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচিত হওয়ার পর এটি প্রথম বৈঠক। আজকে ব্যবসায়ীদের সঙ্গে এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে যে বেসরকারি উন্নয়ন খাতে কী করণীয় সেই বিষয়টি নিয়ে আজকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটি প্রথম বৈঠক। অর্থাৎ বেসরকারি খাতে কিভাবে উন্নয়ন করা যায় এবং দেশের অর্থনীতির চাকাকে কিভাবে সচল রাখা যায়, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের অর্থনীতি কিভাবে সচল রাখা যায় সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে এবং বেসরকারি খাতে যে কীভাবে বিনিয়োগ করা যায় এবং দেশকে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে। সকাল 11:30টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে আমরা আসলে বিস্তারিত বলতে পারবো যে এই বৈঠকে ব্যবসায়ীদের সঙ্গে এবং উপদেষ্টাদের সঙ্গে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি পরামর্শ তারেক রহমান ব্যবসায়ীদেরকে দিয়েছেন এবং তাদের কাছ থেকে কি কি পরামর্শ, তাদের কি কি কথা শুনেছেন এবং কোনটি গৃহীত হয়েছে এবং কোন কোন বিষয়গুলোতে উদ্যোগ নেওয়া হবে যাতে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখা যায় সেই বিষয়টি আমরা বৈঠকের পরে নির্দিষ্ট করে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে কিংবা ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হলে সেই বিষয়টিকে আপনার মাধ্যমে দর্শকদের আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নাদিয়া, এই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমার কাছে তথ্য। নাদিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ব্যবসায়ীদের বৈঠকের বিষয়ে সার্বিক খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাব পরের সংবাদে। জীবন বাঁচানোর শেষ আশ্রয় ডায়ালাইসিস, অথচ সেই সেবাই এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রয়োজনের তুলনায় মেশিন থাকলেও অধিকাংশই অকেজো, নেই বিশেষজ্ঞ চিকিৎসক, ফলে অনিশ্চয়তায় কিডনি রোগীদের জীবন। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সাতক্ষীরায় কিডনি রোগীদের চিকিৎসার জন্য একমাত্র ভরসা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। ডায়ালাইসিসের জন্য 20টি মেশিন থাকলেও সচল রয়েছে মাত্র 3টি। চিকিৎসা নির্দেশনা অনুযায়ী সপ্তাহে 3 বার ডায়ালাইসিস পাওয়ার কথা থাকলেও অধিকাংশ রোগী পাচ্ছেন মাত্র 1 বার। এতে বাড়ছে জটিলতা, ঝুঁকিতে পড়ছে জীবন। অধিকাংশ মেশিনই নষ্ট, সামান্য কয়টা মেশিন দিয়ে আর কি ইউনিটটা পরিচালিত হয়। তো মানে আজ এই 3-4 মাস একটার বেশি ডায়ালিসিস নিতে পারতেছে না মেশিন সংকটের কারণে। সমস্যা এখানেই শেষ নয়। ডায়ালাইসিস ইউনিটে নেই কোনো নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞ। অনেক সময় প্রয়োজনীয় সামগ্রীও থাকে না পর্যাপ্ত। ফলে দরিদ্র রোগীদের অনেককেই বাধ্য হয়ে বাইরে ব্যয়বহুল চিকিৎসার দিকে যেতে হচ্ছে, যা অধিকাংশের পক্ষেই অসম্ভব। 3টা মেশিন চলে এখন, সপ্তাহে 2 দেওয়ার কথা, সেখানে 1টা করে দিচ্ছে। আমাদের জীবন বাঁচানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিডনির কোনো ডাক্তার পাই না এবং শুধু নার্স আপারা আমাদের সেবা দেয় এবং ঠিকমতো আমরা ডায়ালিসিস করার জন্য জিনিসপত্রগুলো পাচ্ছি না। সংশ্লিষ্টরা বলছেন হাসপাতালের মেশিনগুলো দীর্ঘদিন ধরে নষ্ট, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের বলা হয়েছে যে মিনিস্ট্রি থেকে আরও 6টা মেশিন দেবে, আমাদের চাহিদা দেওয়া হয়েছে, চাহিদা দিছে, ওনারা প্রসেসিং করছে, এবার 6টা মেশিন আমরা পাবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে জানিয়ে স্থানীয় এমপি বললেন, দ্রুত সংকট সমাধানের চেষ্টা চলছে। অনেক মেশিনারিজ আছে যেগুলো কার্যকর না, বিশেষ করে ডায়ালিসিস বিভাগের অনেক মেশিন অকেজো, মাত্র 3টা মেশিন চালু আছে। কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেছি, আশা করছি বিষয় যেগুলো সমস্যা আছে এগুলো দূর হয়ে যাবে। নিয়মিত ডায়ালিসিস মানেই জীবন আর অনিয়ম মানেই মৃত্যু ঝুঁকি। তাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এই সংকট দ্রুত নিরসনে জরুরি পদক্ষেপ চান রোগী ও তাদের স্বজনরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার জানাবো গ্রাম বাংলার খবর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন বিপ্লব শেষ হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত বলে মন্তব্য করেছেন
পানি সম্পদ মন্ত্রী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি। তিনি বলেছেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ছিল। এই বিপ্লবটা সমাপ্ত হয়নি। বিপ্লবটি যদি প্রেসিডেন্ট জিয়ার চিন্তাধারণা দূরদর্শিতার আলোকে সমাপ্ত হতো, তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত। শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার হামসাদি ইউনিয়নের কাফিলাতলী বাজার এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে কাফিলাতলী বাজার থেকে হামসাদি এলাকার 12.6 কিলোমিটার সি খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করেন। উল্লেখ্য, 1978 সালে খনন হওয়া সি খালটি খননে ব্যয় নির্ধারণ করা হয়েছে 2,84,00,000 টাকা। খালটি খনন হলে সদরের হামসাদি এবং রায়পুরের বামনি ইউনিয়ন সহ 4টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা নিরসন এবং কৃষি কাজের সুফল পাবেন। খনন কার্যক্রম উদ্বোধন হওয়া খালের প্রস্থ 20 থেকে 35 মিটার। দিনের কর্মসূচি প্লাস 5 বছরের 20,000 কিলোমিটার খাল সারা বাংলাদেশে আমরা পুনঃখনন করবো অথবা খনন করবো। বগুড়ায় বাজার সমিতি নির্বাচনে প্রার্থী হওয়ায় এক ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে তুলে নিয়ে হাত এবং পায়ের রক কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নেতা। নিহত আলাল শেখ জেলা শহরের চক সূত্রাপুর এলাকার বাসিন্দা এবং শাহফতে আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক। মামলার তদন্তের দায়িত্বে থাকা বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রধান আসামি সহ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলমান। ফরিদপুরে ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ, খাপুরা এবং সিঙ্গারোট ও মাঝিকান্দা এ 4 গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যারও হওয়া 2 ঘন্টা পরে চলা এই সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে। শুক্রবার মনসুরাবাদ বাজার এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দীর্ঘক্ষণ সংঘর্ষের পর উভয় পক্ষ অন্তত 30 জন আহত হয়েছে। তাদেরকে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। এই ব্যাপারে ভাঙ্গা থানায় এসআই মামুন খান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে অত্র এলাকায় 4 গ্রামের লোকজনের সাথে 1.5 ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালে অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তার জন্য বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এসব ঔষধ তুলে দেয় কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এ সময় চীনা নাগরিক লুনা জাকির, মুজির রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশফিকুর রহমান টর্ডিল, খন্দকার আব্দুল মজিদ, সোলাইমান চৌধুরী উপস্থিত ছিলেন। পাবনার 8 দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক এবং প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডাক্তার আহমেদ মোস্তফা নোমান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে পাবনার মাটিতে দাঁড়িয়ে আমাদের সরকারের গণমাধ্যমের প্রধান যে মনোযোগ, যা আমরা ইতিমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছি, আমরা আমাদের 31 দফাতে ঘোষণা করেছি। দিনাজপুরের পার্বতীপুরে বিপুল সংখ্যক মাদক সহ সাদিউল ইসলাম এবং দীপু চন্দ্র সরকার নামে 2 ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকের পর তাদের কাছ থেকে 70 পিস ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্যাপিন্ডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ।
একসময় যে প্রতিষ্ঠান ছিল জ্ঞানের বাতিঘর, আজ সেটি ডুবে আছে অব্যবস্থাপনা আর অনিয়মের অভিযোগে। রংপুরের পীরগঞ্জের জাফরপাড় কামিল মাদ্রাসার কোটি টাকার আয় থাকলেও বন্ধ পড়ে আছে একমাত্র আবাসিক ছাত্রাবাস। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা। আবাসিক সুবিধার কারণে ছিল বাড়তি আকর্ষণ, কিন্তু সময়ের সাথে বদলে গেছে সেই চিত্র। মাদ্রাসাটির একমাত্র আবাসিক ছাত্রাবাস বাইতুন নূর বন্ধ রয়েছে প্রায় 5 বছরের বেশি সময় ধরে। সংস্কারের অভাবে ভবনটি এখন পরিত্যক্ত। দ্রুতই ছাত্রাবাসটি সংস্কার করে চালুর দাবি শিক্ষার্থীদের। এক সময় এখানে এমন অবস্থা ছিল, মানে আমরা এখানে সিটে পাইতাম না 5-7 বছর আগে। দেখা যাচ্ছে 5-7 বছর থেকে অযত্ন হয়ে পড়ে আছে। আমরা চাই যে আবাসিকটা যেন আবার চালু হয়, আমরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে এখানে যেন আরও শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আমরা চাই যে মাদ্রাসার রুমগুলো এবং বেডগুলো আরও উন্নত হোক। প্রশ্ন উঠছে, অর্থের অভাব নাকি অব্যবস্থাপনা? স্থানীয়দের দাবি, মাদ্রাসাটির রয়েছে 50 থেকে 60 বিঘা দানকৃত জমি, সেখান থেকে বছরে আয় প্রায় 20 লাখ টাকা। তাহলে কেনই বা সংস্কার হচ্ছে না ছাত্রাবাসটি? 5-7 বছর আগে ভালোই চলছিল, টাকা কুড়ে যায়, টাকা ওই 3 চোরেই জানে। 20 লাখ টাকা জমি ডাক হয়। এই টাকাটা বিভিন্ন খাতে কোন জায়গায় চলে যায় আমরা জানি না। আবাসিক আগে সুন্দর চলছিল, সে আবাসিক কিভাবে বন্ধ হয়ে গেল? আবাসিকের দায়িত্বে থাকা শিক্ষকও দিয়েছেন দায় সারা জবাব। কই পরিত্যক্ত কোথায়? প্রায় 7 বছর হলো আসছি এখানে, তার আগ থেকে দেখি যে উপরের রুমের ছাত্র নেই। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন মাদ্রাসাটির অধ্যক্ষ। আপনি কি দেখছেন? আবার দেখে আসেন, যারা দায়িত্বে আছে এখন দেখে আসেন। আমরা তাদের সাথে তো কথা বলে আসলাম, মানে মাদ্রাসা থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি? আপনি এত পেশায় না, আমি যেটা বললাম সংস্কার করাই তো আছে, সংস্কার উদ্যোগ কি নেবে? লিখিত ডকুমেন্ট দেখেন কে অভিযোগ করছে, আপনি বললে তার হবে না। দ্রুত জবাবদিহি আর কার্যকর পদক্ষেপ না নিলে হারিয়ে যেতে পারে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির ইতিহাস আর ঐতিহ্য। একমাত্র আবাসিক ছাত্রাবাসটি সংস্কার করে চালুর দাবি শিক্ষার্থী সহ স্থানীয়দের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।